আমন্ত্রণ পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি গোলাম কাজী প্রভু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব সম্প্রতি দেশের বস্ত্র এবং তৈরি পোশাক খাতে যে সংকট তৈরি হয়েছে, বিশেষ করে সুতা আমদানিকে কেন্দ্র করে, সেটি নিয়ে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বিকেএমই এর নির্বাহী সভাপতি জনাব ফজলে শামীম এহসান। জনাব এহসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। শুরুতে একটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি একটি চিঠি এনবিআরকে দিয়েছে, সেটি হচ্ছে বন্ডেড ওয়্যারহাউস সুবিধাটা বাতিল করার জন্য বা প্রত্যাহার করার জন্য, সেটি হচ্ছে সুতা আমদানির ক্ষেত্রে। তো আপনারা দেখলাম যে সেটার ব্যাপারে কিছুটা আপত্তি। আসলে এইটা কেন বাণিজ্য মন্ত্রণালয় দিল আর আপনারাই বা আপত্তি কেন করছেন? প্রথমত আমি যদি বলি বাণিজ্য মন্ত্রণালয় কেন দিল, এটা আমি মনে করি সরকার তার নিজের ব্যর্থতা ঢাকতে গিয়ে এরকম একটা অদ্ভুত একটা সুপারিশ ইস্যু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। কারণ একটি শিল্পকে বাঁচিয়ে রাখতে গিয়ে আরেকটি শিল্প মেরে ফেলবে, এটা কখনো সরকারের লক্ষ্য হওয়া উচিত না। এবং সেই সাথে আপনি যদি চিন্তা করেন যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কার উপর নির্ভরশীল, 100% ফরওয়ার্ড লিঙ্কেজের উপর নির্ভরশীল। তো ফরওয়ার্ড লিঙ্কেজ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আলটিমেটলি ওই শিল্পটা টিকবে না। তো এটা আমি জানি না এটা কোনো একটা ষড়যন্ত্রের অংশ কিনা, মানে সরকারের ভিতরে এখনো ঘাপটি মেরে অনেক লোকজন আছে যে তারা বর্তমান সরকার বা ভবিষ্যৎ সরকারকে বিপদে ফেলার জন্য কোনো এরকম ষড়যন্ত্রের অংশ কিনা, আমি সেটাও মনে করি একটি অংশ। আর আমরা কেন বিরোধিতা করেছি? আমরা বিরোধিতা করেছি এই কারণে যে আপনি তো মনোপলি কোনো ব্যবসায় করতে দিতে পারবেন না। এটা যেটা যেই ব্যবসায় হোক না কেন, লোকাল হোক এক্সপোর্ট হোক, বিশেষ করে এক্সপোর্টের র মেটেরিয়ালস হবে, সেটা যদি মনোপলি হয় তাহলে তো প্রাইস, সাপ্লাই চেইন সবগুলো আপনার মানে বিশ্বের যে মানে ব্যবসার যে একটি নীতি আছে, ব্যবসার যে একটা থিওরি আছে, সেটা সম্পূর্ণ বাইরে হলো মনোপলি। সেটা সারা বিশ্বে একটা ঘৃণিত একটি ব্যবস্থা। তো সরকার সেই ব্যবস্থা করে দিচ্ছে যে সুতা শুধু বাংলাদেশ থেকেই আমার এই সুতাগুলা কিনতে হবে, আমি বিশ্বের অন্য কোনো দেশ থেকে কিনতে পারবো না। এটা যখন হবে তখন বাংলাদেশি ফ্যাক্টরিগুলো একটা মনোপলি করার সুযোগ পাবে। আমরা এই কারণে বিরোধিতা করছি। কিন্তু এটাও তো ঠিক, এগুলো তো দেশীয় কারখানা, সুতা কারখানাগুলো, এবং এখানে তো তাদের হিউজ ইনভেস্টমেন্ট, প্রায় 40,000 কোটি টাকার মতো বিনিয়োগ আছে, প্রায় 2100-র মতো কারখানা রয়েছে। তো তাদের ব্যাপারটাও তো দেখতে হবে। দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়া কি সরকারের দায়িত্ব না? দেখেন, দেশীয় শিল্পকে অবশ্যই সুরক্ষা দিবে, আমি এই পয়েন্টে আসছিলাম। কিন্তু তাই বলে ধরেন 3 থেকে 400 ইন্ডাস্ট্রি আছে স্পিনিং, যারা আসলে রপ্তানির সাথে জড়িত, 2100 এগুলো না, 3 থেকে 400 সর্বোচ্চ আছে যে যারা সরাসরি রপ্তানির সুতা বানায়। আমাদের প্রায় 2,500 থেকে 3,000 গার্মেন্টস আছে, 40 লক্ষ লোক এখানে কাজ করে, ইনডাইরেক্টলি 2 কোটি লোক এর সাথে জড়িত। এই যে সুতা সাপ্লাই, তারা আমাদের সাথে জড়িত। আমরা যদি না থাকি ওনারা থাকবেন না, আমরা যদি না থাকি অ্যাক্সেসরিজ থাকবে না। যদি অ্যাক্সেসরি সরাসরি রপ্তানি করে $1.6 বিলিয়ন, কিন্তু সুতা কিন্তু $1 এক্সপোর্ট করে না, বা করলেও সেটা কোনো মানে পার্সেন্টেজে পড়বে না। তাহলে ওনারা তো সরাসরি আমাদের সাথে জড়িত। এই যে ট্রাকগুলা, এই যে ব্যাংকিং এর একটা বড় অংশ, সব তো আমাদের সাথে জড়িত। ফলে আমরা যদি না থাকি তাহলে আসলে কেউই থাকবে না। এখন এই যাতে কি করতে হবে, এই যে আপনি বলেন যে তাদেরকে টিকিয়ে রাখার জন্য, আমি সম্পূর্ণ একমত যে তাদেরকে টিকিয়ে রাখতে হবে। টিকিয়ে রাখার জন্য সরকারের নিজস্ব ব্যবস্থা নিতে হবে। সারা বিশ্ব প্রণোদনা দেয় বেসিক টেক্সটাইলকে। আপনি যদি চায়না দেখেন, চায়না এখনো তাদেরকে সুবিধা দেয়। যদি আপনি ইন্ডিয়া দেখেন, ইন্ডিয়া এখনো প্রায় 4-5% মতো সুবিধা তাদের বেসিক টেক্সটাইলকে দেয়, যারা প্রাইমারি টেক্সটাইল বলা হয়। আমি বলতে চাচ্ছি আমাদের সরকারেরও সামর্থ্যের ভিতরে থেকে এটা দিতে হবে। এর বাইরে আর আসলে কোনো অপশন নেই। কারণ যদি অন্য অপশন থাকতো তাহলে ইন্ডিয়া সে অপশন নিত, চায়না সে অপশন নিত। যেহেতু অপশন নাই, ফলে তারা প্রত্যেকে, ইভেন উজবেকিস্তান নিজস্ব তুলা, তারাও কিন্তু একটা প্রণোদনা দিচ্ছে। যেমন আপনি যেটি বলছিলেন যে আপনারা না থাকলে তারা টিকবে না, কিন্তু এটাও তো ঠিক, তারা যদি না থাকে তাহলে আপনাদেরকে তো আগের মতো হিউজ পরিমাণ ইম্পোর্ট করে আনতে হবে, বা কি দেশের একটা অর্থ বিদেশে চলে যাবে, কিংবা পরনির্ভরশীলতা তৈরি হবে। এটা কি কিছুটা অন্য দেশের উপর নির্ভরশীলতা তৈরি হবে, কিন্তু সেক্টর টিকবে না। এর সাথে আমি আসলে সম্পূর্ণ একমত না। কারণ বাংলাদেশ সারা বিশ্বের আরো 8-10টা দেশ সুতা রপ্তানি করে, বাট আমি সেই তর্কে যাচ্ছি না। আমি সরকার যাচ্ছি না, একটা সময় তো ওনারা ছিলেন না, তখন আমরা ছিলাম। হ্যাঁ, তো হ্যাঁ অবশ্যই আমি কিন্তু এর মানে এই না যে আমি সেটাকে অস্বীকার করছি, ওনাদের অবদান থেকে আমি একদমই অস্বীকার করছি না। বাংলাদেশের সুতার ফ্যাক্টরিগুলো হয়, আমরাই অনেকে সুতার ফ্যাক্টরির মালিক, এটা বাইরের কেউ না। আমাদের গার্মেন্টস আছে, আমাদেরই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে, আমরা অনেকেই আমাদের স্পিনিং মিলও আছে। ফলে এটা আসলে কোনো এটা মুখোমুখি কোনো জায়গা না। জায়গাটা হলো কি যে ওনারা যেভাবে জিনিসটাকে প্রসেসটা এগিয়ে নিয়ে গেছেন, আপনি যদি দেখেন যে খুব একটা ভালো দিক, বিটিএমএ যে সম্মানিত সভাপতি শওকত রাসেল সাহেব, উনি কিন্তু একটা সুন্দর কথা বলেছেন ওনার প্রেস কনফারেন্সে। উনি কিন্তু বলেছেন যে সরকারের প্রণোদনা দিতে হবে, $1 বিলিয়ন দেন, 1 বছরের জন্য দেন বা 2 বছরের জন্য দেন, তারপর আমরা আমাদের মতো ব্যবস্থা করে নিব। এইটাই হওয়া উচিত ছিল শুরু থেকে ওনাদের, মানে যেটা ভারত যেটা তাদের উদ্যোক্তাদের দিচ্ছে। জি। এবং আপনি দেখেন আমাদের কিন্তু এখন 1.5% অলরেডি দেওয়া হচ্ছে, আর মতো 3.5% যোগ করতে হবে। এখানে 3 থেকে 3.5 হাজার কোটি টাকা লাগবে, খুব বেশি টাকা লাগবে না কিন্তু। এবং এর বিনিময়ে কিন্তু সরকার কর্পোরেট ট্যাক্স পাবে,
সরকার ভ্যালিডেশন পাবে, এই যে এতগুলো লোকের কর্মসংস্থান হবে, বৈদেশিক মুদ্রা থাকবে, সরকারি কিন্তু এটা ইনভেস্টমেন্ট। আপনারা যদি মনে করেন যে প্রণোদনা মানে স্পিনিং মিলের মালিকদেরকে বা গার্মেন্টস মালিকদেরকে দিয়ে দিচ্ছে একটা দান, না, এটা কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। আপনি 3,500 কোটি টাকা ইনভেস্ট করবেন, আপনি 4,000-5,000 কোটি টাকা লাভ করে নিয়ে যাবেন নিজের কাছ থেকে সরকার। আজকে যদি স্পিনিং গুলো বন্ধ হয়ে যায়, আজকে যদি আমি সুতা ইন্ডিয়া থেকে আনি, সরকার কি কর্পোরেট ট্যাক্স পাবে? সরকার কি টার্নওভার ট্যাক্স পাবে? সরকার কি এই লোকগুলার যে প্রত্যেকটা লোক যে বেতন পায় তার কাছ থেকে ট্যাক্স পাবে? এতগুলো লোকের কর্মসংস্থান হবে, বৈদেশিক মুদ্রা ধরেন 30% হোক 40% হোক যেটাই হোক, ওনারা তুলা বিদেশে পাঠানোর পরে তো একটা অ্যামাউন্ট ওনাদের বাংলাদেশে থাকে, তুলার দাম পেমেন্ট করার পরেও সেই অ্যামাউন্টটা কি বাংলাদেশে থাকবে? তো সরকারের তো বুঝতে হবে এটা ইনভেস্টমেন্ট। এখন সরকার যদি বলে আমার কাছে টাকা নাই, দেখেন সারা দুনিয়া হলে এখন ব্যবসা, সরকারের টাকা ইনভেস্ট করতে হবে, রিটার্ন করতে হবে। আপনি ইনভেস্ট না করবেন, সরকার টাকা তো পাবেই না, আরো কমবে। তার মানে আপনি বলছেন যে তারা যে প্রণোদনার দাবিটা করেছে সেটা যৌক্তিক? যৌক্তিক মানে কি? আমি শতভাগ যৌক্তিক, এবং আমি মনে করি আমাদের নেতৃবৃন্দের এরকম ডিসিশন নেওয়া উচিত যে যদি প্রণোদনা না দেওয়া হয়, ওনারা কি কারখানা বন্ধ করবেন, আমরা বন্ধ করে দিব সাথে। কারণ ওনাদের কিন্তু বাঁচাতে হবে আমাদের। আপনি যে কথাটা বলছেন আমি কিন্তু মুখোমুখি না, আমি রাসেল ভাইয়ের সাথে সম্পূর্ণভাবে একমত যে উনারা যে দাবিটা করেছেন এর সাথে আমার কোনো দ্বিমত নাই। এবং প্রয়োজনে যদি উনারা, আমি আজকে আপনার লাইভের মাধ্যমে বলতেছি যে উনারা বন্ধ করবেন তো করবেন, সরকার যদি নাকি এই এরকম একটা সাহায্যের দিকে না আগে আসে তাহলে আমরা প্রয়োজনে বন্ধ করে দিতে বাধ্য হব। কিন্তু বিটিএমই তো আরো একটি কথা বলেছে, সেটি হচ্ছে যে আপনাদেরকে গভর্নমেন্ট যে বন্ডেড ওয়্যার হাউসের যে সুবিধাটা দেয় সেটা নাকি আপনারা যারা রপ্তানিকারক তাদের খুব বেশি কাজে লাগে না। এটা আসলে আমাদের ভুল ধারণা। বন্ডেড ওয়্যার হাউস এবং ব্যাক টু ব্যাক এই দুইটার সুবিধার কারণে আছে গার্মেন্টস সেক্টর এখানে আসে। আমি যদি বন্ডেড ওয়্যার হাউস না থাকে, আমার যদি সুতা ডিউটি দিয়ে এনে আবার সেই ডিউটি ফেরত দিতে হয়, আমি ব্যবসায়ী করতে পারবো না, ব্যবসায়ী করতে পারবো না। আর দেখেন আমার বায়াররা যখন নমিনেট করে দেয়, সেই বায়ারটা তো গ্লোবাল সোর্সিং করে, তার সেম ধরনের কাপড় লাগবে, সেম ধরনের সুতা লাগবে, এটা অনেক সময় হয়। তো সে বলে দেয় যে এই চাইনিজ মিলের থেকে ইন্ডিয়ান যে সাপ্লায়ার আছে উনিও কিনবে, আমিও কিনবো, বাংলাদেশ মানে ওই চাইনিজ সাপ্লায়ারও কিনবে, এরকম তারা বলে দেয়। বিভিন্ন অ্যাক্সেসরিজের ক্ষেত্রে, বিভিন্ন সুতার ক্ষেত্রে, কাপড়ের ক্ষেত্রে তারা বলে দেয় যে নমিনেটেড করে দেয়। আর আমাদের সুবিধা লাগবে নাকি? একটা ভুল ধারণা আছে যে বলা হচ্ছে যে আমাদের যে কম দামে সুতাটা পাই এই দামটা তো ক্যালকুলেট করে আমরা বায়ারকে দিয়ে দিই। আসলে ব্যাপারটা না, ব্যাপারটা আসলে উল্টা। বায়াররা গ্লোবাল রেটে একটা ক্যালকুলেট করে প্রাইস, যে গ্লোবালি সুতার দাম আছে আজকে $3, তাহলে তোমাকে আমি $3 হিসাব করে দামটা দিব। এখন তোমার দেশে দাম বেশি থাকলে তুমি ইন্ডিয়া থেকে আনো, অথবা তুমি যে প্রণোদনা পাচ্ছ সেটাকে মাইনাস করো, করে তুমি $3 মধ্যে আসো। কারণ সে তো গ্লোবাল সোর্সিং করতেছে, তার তো পাকিস্তানের যে রেট, ইন্ডিয়ার যে রেট, বাংলাদেশের যে রেট, কি যেটা বলে ভিয়েতনামের সেই রেট। এখন আপনি বলবেন যে না, ওনারা তো ভিয়েতনামে বেশি রেট দেয়, কেন দেয়? চায়নাতে বেশি দেয়, কেন দেয়? দেখেন তার কিন্তু রেট হলো তার ব্যবসা পর্যন্ত, তার রেটটা কিন্তু বাংলাদেশ সোর্সিং পর্যন্ত না। এবং লজিস্টিক খরচ আছে, তার পোর্টের খরচ আছে, বাংলাদেশ থেকে তারপর ডাইরেক্ট ভেসেল নাই, 10 দিন এক্সট্রা লাগতেছে, 10 দিন তার টাকাটা খাটতেছে, 10 দিন তার একটা ডিজাইনের ভিতরে সব ক্যালকুলেট করে নিয়ে কিন্তু সে প্রাইসিং। আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে পৃথিবীর অনেক দেশ তো তার দেশের দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এন্টি ডাম্পিং ডিউটি তো আরোপ করে। তাহলে যেহেতু দেশের সুতাকল মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারত থেকে সুতা ইম্পোর্ট করার কারণে, তাহলে সেখানে এন্টি ডাম্পিং ডিউটি আরোপ করা কেন যাবে না? এই প্রশ্নের উত্তরটা আপনার কাছ থেকে একটু নেব, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের বস্ত্র এবং পোশাক খাতের সংকট নিয়ে। আলোচক হিসেবে আছেন বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি আলোচনায়। বিরতির আগে আপনার কাছে আমি একটি প্রশ্ন করেছিলাম যে পৃথিবীর অনেক দেশ তো তার দেশের দেশীয় শিল্পকে রক্ষা করার জন্য এন্টি ডাম্পিং শুল্ক আরোপ করে, তো বাংলাদেশ এখানে কেন পারবে না? সুতা আমদানির ক্ষেত্রে বা দেয়া যাবে না কেন? কিংবা বন্ডেড ওয়্যার হাউস সুবিধা প্রত্যাহার করা কেন যাবে না? প্রথম যে কোশ্চেন এন্টি ডাম্পিং, যে আমি সেদিন আমাদের সাংবাদিক সম্মেলনে আমি স্পষ্ট করে বলেছি যে সরকার যদি মনে করে যে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া যে দেশই হোক না কেন বাংলাদেশে ডাম্পিং করছে, তাহলে তাদের বিরুদ্ধে এন্টি ডাম্পিং বসাতেই পারে। কিন্তু আমরা মনে করি এই কথাটা সত্য নয়। কারণ আপনি যদি দেখেন যে ভারতের সুতার দাম, পাকিস্তানের সুতার দাম প্রায় কাছাকাছি, চাইনিজ সুতার দাম প্রায় কাছাকাছি। আপনি যদি এক্সপোর্ট ধরেন তাদের দেশ থেকে, লজিস্টিকটা বাদ দেন, প্রায় সমান, 10 সেন্ট 15 সেন্ট বেশি। সেখানে বাংলাদেশ 30 সেন্ট 35 সেন্ট বেশি। তার মানে কি এখানে আমাদের এফিসিয়েন্সি বা অন্য কোনো কিছুর অভাব আছে। এখানে আসলে
ডাম্পিং এর ব্যাপারটা না। আর যদি সরকার মনে করে, সরকার যদি প্রমাণ করতে পারে যে এন্টি ডাম্পিং দাও যাবে, এবং আমি মনে করি অবশ্যই আমাদের দেশের স্বার্থ শিল্প রক্ষাতে যদি সরকার খুঁজে পায় যে ভারত ডাম্পিং করছে, অবশ্যই এন্টি ডাম্পিং দেওয়া উচিত। আমি সাথে একমত, আমি কোনো দ্বিমত না। কিন্তু ব্যাপারটা নিয়ে সন্ধিয়ান আছে, যদি এটা সত্যি হতো তাহলে তারা দিচ্ছে না কেন? তারা কেন করারও বিষয় আছে, প্রুফ নিশ্চয়ই আন্তর্জাতিক দাবি করলে তো হবে না। যদি কেউ বলে ভারত ডাম্পিং করছে, নিশ্চয়ই উনি জেনেই বলছেন, উনি ডাটা দিবেন। একটা দেশের নামে তো মিথ্যা কথা বলাটা, এমনি মিথ্যা কথা বলাটা তো উচিত না। তা আমি কেন বলবো যে আরেকজন ডাম্পিং করছে? নিশ্চয় আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ সহকারে তো দিতে হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি হচ্ছে ডিবন্ডিং করা, এটা কোনো মতেই সম্ভব না, উচিত না। কারণ আমি যখন ব্যবসা করতে এসেছি বা আমি যখন বিনিয়োগ করেছি, দেশে বিনিয়োগকারী হোক বিদেশি বিনিয়োগকারী হোক, আমি কিন্তু এগুলো জেনেই দেশে বিনিয়োগ করেছি। যেমন ক্যাম্বোডিয়া বলছে তাকে বন্ড সুবিধা দিবে, ক্যাম্বোডিয়া বন্ড সুবিধা দেয়, আপনি রপ্তানিকারক জেনে শতভাগ আমাদের মতোই। অন্যান্য দেশ, বিভিন্ন দেশ দেয়, উজবেকিস্তান দেয়, আমি জানি, যেগুলো আমি জানি সেগুলো বলতেছি। জর্ডান দেয়, আমি যেগুলো জানি, আমার কাছে ইনভেস্টমেন্ট অফার আছে যেগুলো। মিশর দেয়। আচ্ছা, এখন আমি যখন জেনে এইটা করব, আপনি হঠাৎ করে বলুন যে না আপনি এই সুবিধা পাবেন, আপনি টাকা দিয়ে ব্যবসা করতে হবে। তা আমার একটা পলিসি আছে যে আমি বছরে 100 কোটি টাকা এক্সপোর্ট করবো, আমার র মেটেরিয়ালস ফ্রি। তো আমার 60 কোটি টাকা র মেটেরিয়ালসের জন্য যে নাকি আমার আরো 35 কোটি টাকা ইনভেস্ট করতে হয়, তাহলে আমার 100 কোটি টাকার মধ্যে তো আমার 35 কোটি টাকা ইনভেস্ট করলে 70 কোটি টাকা 65 কোটি টাকা আমার রপ্তানি নেমে চলে আসবে। তো এগুলো আসলে কখনোই বাস্তবসম্মত না। আর ডিবন্ডিং আপনি কেন করবেন? আপনি করবেন আপনি দেশের শিল্প রক্ষার জন্য, তো এটা সরকারের দায়িত্ব এই শিল্প রক্ষা করা। আরেকজনকে হ্যাম্পার করেন। আমি যেটা শুরু থেকে বলে আসতেছি যে যেটা বি টিমের সভাপতিও কিন্তু তার লাস্ট ইয়েতে বলেছেন যে না, হ্যাঁ আরেকজনকে করে না। আমি একটা সহজ জিনিস, সরকার বলতেছে কি আমি আপনাকে একটু হেল্প করে দিই, সরকার বলছে যে না এই প্রণোদনা দেওয়া যাবে না, কারণ এটা হলো ওই ডাব্লিউটিওর রুলস, এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আর করা যাবে না। দেখেন এলডিসি গ্র্যাজুয়েশন আরো 1 বছর বাকি আছে, আপনি 1 বছর পরে মারা যাবেন, এই জন্য আজকে থেকে খাওয়া বন্ধ করে দিবেন, সেটা তো এটা হতে পারে না। বরঞ্চ আপনি 1 বছর পরে যে অসুস্থ হবেন, মারা যাবেন, আজকে ভালো ভালো খেয়ে নেন, ভালো ভালো খেয়ে নেন, যদি নাকি আমার স্বাস্থ্য ভালো থাকে, একটু বাঁচার জন্য একটা উপায় থাকে। আমরা মনে স্পিনিংদেরকে এখন বেশি আরো সাপোর্ট দেওয়া উচিত। না শামীম ভাই, এখন একটা কথা বলি যে ধরেন যে ভারত থেকে সুতা ইম্পোর্ট করলে আপনারা কেমন বেনিফিট পান, আর দেশীয় সুতা কল থেকে সুতা কিনলে আপনাদের লসটা কোথায়? প্রথমত দেখেন, আমি যদি একটু শুধু দামের হিসাব করি, ভারতে আজকে 30 সিঙ্গেল কমডের দাম $2.80, বাংলাদেশে এটা $3.20 চাচ্ছে। আচ্ছা, 40 সেন্টের ডিফারেন্স। আর আমাদের এই 40 সেন্ট তো দূরের কথা, 10 সেন্ট যদি ক্যালকুলেশনে না মিলে আমরা পারি না। এখন আপনি বলবেন যে আপনাকে লোকাল সুতার দাম বেশি দিবেন, অবশ্যই দিব, আমি 10 থেকে 15 সেন্ট বেশি দিব। কারণ কি, সেটা আমার অন্যভাবে নন ফিনান্সিয়ালি আমি সেটাকে বেনিফিট হিসেবে ধরে নিয়ে আমি ক্যালকুলেশনে ঢুকাই নিতে পারবো। বাট আপনি যদি বলেন যে না আপনার একদম পকেট থেকে দিয়ে দিতে হবে, সেটা তো আসলে কখনোই, আমাদের ব্যবসা করতে আসছি তো আমরা এখানে, এবং গ্লোবাল মার্কেট খুব কম্পিটিটিভ বিজনেস। এবং তার থেকে বড় কথা, বর্তমানে আপনি দেখবেন বিশ্বের প্রত্যেকটা দেশে অ্যাপারেল এখন গ্রোথ মাইনাসের দিকে, নেগেটিভ গ্রোথ যখন থাকে তখন তো বায়রা আরো বেশি প্রাইস সেন্সিটিভ হয়ে যায়। ফলে এই মুহূর্তে এটা হলো যে মরার উপরে খরার ঘা বলে না, মানে এখন তো এটা ইম্পসিবল যে আপনি 10 সেন্ট বেশি যাবো আমি বাইরের কাছে, 5 সেন্ট বেশি যাবো, বলে সরি, কারণ ইন্ডিয়া বসে আছে, তার সাথে ট্রাম্পের সমস্যা, চায়নার সাথে ট্রাম্পের সমস্যা, ফলে তারা এখন ইউরোপের দিকে নজর দিচ্ছে। আমার প্রধান বাজার ইউরোপ, এখন এমনি আমি প্রাইস সেন্সিটিভ, গ্লোবালি অ্যাপারেল সোর্সিং কমছে, এর মধ্যে আমার নতুন করে 2 কম্পিটিটর দাঁড়াইছে। এর ভিতরে যদি নাকি আমার এসে আমার সুতার দাম বলি যে না দেখো আমি বাংলাদেশ, আমাকে দাম বাড়াই দিব অন্য দেশ থেকে, আপনি বলেন এটা সম্ভব? একটা কথা, যেমন পরিবারের যদি বড় ভাই থাকে তাহলে তার দায়িত্ব কিন্তু ছোট ভাইকে দেখা। তো বিজিএমই তো বড়, বিকেএমই তো বড় ভাইয়ের ভূমিকা পালন করছে দেশের অর্থনীতিতে, সেক্ষেত্রে বিটিএমই তো ছোট, তো তাদেরকে রক্ষার দায়িত্ব তো আপনাদের। আমরা তো এই জন্য যে তাদের একমাত্র বায়ার, আমরা একমাত্র বায়ার। আমি বলি আমরা আসলে প্রিভিলেজও দিয়ে দিছি, অনেক সময় আছে না বেশি আদর করে নষ্ট করে ফেলে, ব্যাপারটা অনেক রয়েছে। উনাদের সরাসরি রপ্তানি সক্ষমতা অর্জন করা উচিত ছিল, এটা 1 নাম্বার। আপনি রপ্তানি খাতে আসেন কিন্তু শুধু একটা সেক্টর উপর নির্ভরশীল, শুধু নিটওয়ারের উপর নির্ভর করে আপনি আপনার সুতারা বানাচ্ছেন, হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে ফেলছেন শুধু কিছু নিট গার্মেন্টসের মালিকের উপর বেস করে। এটা কখনোই একটা ভালো ব্যবসার পরিবেশ হতে পারে না। যাক, সেটা আমি আলাদা করে রাখলাম। ইনশাআল্লাহ ওনারা ভবিষ্যতে নিশ্চয়ই এখন নজর দিবে অন্যান্য দেশে কিভাবে রপ্তানি করা যায়। কিন্তু বাঁচানোর জন্য তো আমি বলতেছি যে আমরা একসাথে আন্দোলন করতে রাজি আছি, একসাথে ওনাদেরকে নিয়ে সরকারের কাছে যেতে আমরা রাজি আছি, আমরা একসাথে ওনাদের সাথে থাকবো, যে এইটা দায়িত্ব সরকারের নিতে হবে। কারণ আমার সেই সক্ষমতা নাই বড় ভাই হিসাবে যে আমি নিজে মরে গিয়ে ওনাকে বাঁচাতে পারবো, কারণ আমি যদি মরে যাই তাহলে উনিও বাঁচবেন না। তাহলে আমার আপনি বলছিলেন যে তাদেরও সক্ষমতা বাড়ানো উচিত, তো তারা আসলে কিভাবে সক্ষমতা বাড়াতে পারে এই ব্যাপারে আপনার একটু সুপারিশ কিংবা পরামর্শ চাবো আরেকবার বিরতির পরে। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি দেশের বস্ত্র এবং পোশাক খাতের
সাময়িক যে সংকট সেটি এবং তার সমাধান নিয়ে। শামীম ভাই, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আলোচনার বিরতির আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে বস্ত্র খাত যারা পরিচালনা করছে কিংবা যে উদ্যোক্তা তাদেরও সক্ষমতা বাড়ানো উচিত। তো আসলে তারা কিভাবে সক্ষমতা বাড়াতে পারে? আসলে এটা দৃষ্টটা হয়ে যাবে উনাদের সক্ষমতা বাড়ানোর ব্যাপারে আমি বলতে গেলে, বাট তারপর আমি বাইরে থেকে যেটা মনে করি প্রথমত তাদের মেশিনের এফিসিয়েন্সি গুলো আরেকটু করা উচিত, বাড়ানো উচিত। সেই সাথে তাদের কস্ট অফ ফান্ড কিভাবে কমানো যায় সরকারের সাথে সেই দেন দরবারটা করা উচিত। 12% 13% লোনের ইন্টারেস্ট নিয়ে আসলে দুনিয়াতে কখনোই কোনো হেভি ইন্ডাস্ট্রি টিকতে পারে না, এইটা আসলে সম্ভব না। এই জায়গাটাতে সরকারের সাথে ওনাদের আলোচনার একটা পরিপ্রেক্ষিত তৈরি করা উচিত। সেই সাথে এখন কিন্তু বিশ্বে আসলে এই কটনের আর কোনো প্রাইস নাই, নতুন নতুন সুতার দিকে যেতে হবে। বিশেষ করে তারপরে ধরেন এনভায়রনমেন্টাল যে ইস্যুগুলো আছে এখন সেই দিকে যাইতে হবে। যেরকম ধরেন ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট, সাস্টেনেবিলিটি স্কোরিং, আপনার এনভায়রনমেন্টাল যে ফ্রেন্ডলি সুতাগুলা বানানো, রিসাইকেল সুতা, এইসব জায়গাতে যখন নজর দেওয়া হবে তখন অটোমেটিক সেই প্রোডাক্টের দাম বেড়ে আসবে। আমার মনে হয় এখন সেই দিকে আসলে আমাদের সবারই, শুধু বস্ত্রকল না, পুরো টেক্সটাইল সেক্টরটাকে যাওয়া উচিত। শামীম ভাই, শুধুমাত্র কি সক্ষমতা বাড়ালেই সমাধান হবে? কারণ পার্শ্ববর্তী দেশ ভারত কিন্তু তাদের উদ্যোক্তাদের অনেক রকমের ফেসিলিটিস দিচ্ছে সরকারের পক্ষ থেকে। বাংলাদেশ তো এখানেই পিছিয়ে যাচ্ছে, বাংলাদেশের উদ্যোক্তারা। এখন প্রথমত বাংলাদেশের প্রোডাক্ট ডাইভার্সিফাই করা উচিত, 1 নাম্বার। 2 নম্বরে এখন পর্যন্ত যে সেক্টরটা 80% আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জনে, রপ্তানিতে, সেই সেক্টরে যে অন্যতম একটা প্রধান ব্যাকওয়ার্ড লিঙ্কে, সেখানে আপনি কোনো সাপোর্ট দিবেন না, যেখানে ভারতও দিচ্ছে, চায়নাও দিচ্ছে। তো এটা পলিসিগতভাবে এটা ঠিক না। হ্যাঁ, অফকোর্স আপনি অন্যান্য সেক্টর তুলে আনবেন, আমি এটা সবচেয়ে বড় ভোকাল, কিন্তু সেই সাথে এটাকে তো বাঁচিয়ে রাখবেন। এটাকে যে হাঁস সোনার ডিম পারে সেই হাঁসকে মেরে তো আপনি আর নতুন হাঁসের খোঁজে যাবেন না, নতুন হাঁস খোঁজ করবেন, এটাকে বাঁচিয়ে রেখে। তো এটা একটা করা উচিত আমার মনে হয়। আর এর বাইরে সরকারের অবশ্যই এই সেক্টরটা থেকে কিভাবে এই সেক্টরটাকে আরো বেশি সাপোর্ট দেওয়া যায়, শুধুমাত্র টাকা না, যেমন গ্যাস বিলের একটা ব্যাপার আছে, আনলিমিটেড গ্যাস দেওয়ার একটা ব্যাপার আছে, খরচটা কমানো। ওনারা রপ্তানিকারক, কিন্তু ওনারা কর্পোরেট ট্যাক্স দেন 25% হারে। এই জায়গাটা থেকে নজর দেওয়া দরকার। ওনারা তো আসলে এমন সব ব্যবস্থা করা হয়েছে টেক্সটাইল মিলের সাথে, আমি ওনাদেরকে না বলে আমি যদি বলি আমাদের যারা সুতা রপ্তানিকারক তাদের সাথে যেই একটা পলিসি করা হয়েছে, তাতে আসলে এদের টিকে থাকাটাই আসলে সরকার চাচ্ছে না। গত 2 বছর ধরে এইভাবে আসলে নিয়ে যাওয়া হয়েছে। আলোচনা প্রায় শেষ করতে হবে। হ্যাঁ, তো আপনাকে এই যে সংকটটা চলছে, তাহলে এখন আসলে সমাধানটা কি হতে পারে? দেখেন, সংকটটা তৈরি করেছে সরকার এরকম একটা বাজে সার্কুলার দেওয়ার মাধ্যমে। এইটার সমাধান সরকার কি করতে হবে? প্রণোদনা দেওয়ার মাধ্যমে। এটা হলো 1 নাম্বার জিনিস। আমি মনে করি বিটিএমের প্রেসিডেন্ট সাহেব যেই দাবিটা করেছেন আমি সম্পূর্ণ একমত, এবং উনি হার্ডলাইনে গেলে আমরা ওনার সাথে হার্ডলাইনে যেতে রাজি আছি। তার আগে আমরা অবশ্যই আলোচনা করব সরকারের। আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনায় বসতে চাই। অর্থ সচিব খুবই ভালো মানুষ, অর্থ উপদেষ্টা তো খুবই জ্ঞানী মানুষ, ওনাদের সাথে বসে আমরা আলোচনা করতে চাই। তারপরে যদি না হয়, আমরা সুতা, কাপড় উৎপাদনকারী এবং গার্মেন্টস রপ্তানিকারক, আমরা 3 পর্যায়ে একসাথে বসে আমরা একটা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। কারণ এইভাবে আসলে চলতে পারে না। আমার চোখের সামনে আমার যে সাপোর্টিং সেক্টর ধ্বংস হয়ে যাবে, আর আমরা দেখবো আর ওনারা এমন একটা পলিসি দিবেন যে পলিসিতে হয় তুমি মরো নাহলে আমি মরো। এটা তো ডুয়েল না, একজন মারা যাবে। এখানে সবাইকে বাঁচিয়ে রাখতে হবে। এবং আমি মনে করি আমরা একসাথে কাজ করলে মাত্র 3.5% প্রণোদনা বাড়ানো সরকারের এমন কোনো ক্ষতি হয়ে যাবে না, যেখানে 4,000 কোটি টাকা একটা সেক্টর মেরে দেয়, 30,000 কোটি টাকা ব্যাংকে থেকে একটা লোক নিয়ে যায়, ব্যাংক খাতে অনেক টাকা লুট, 80,000 কোটি টাকা একটা গ্রুপ নিয়ে গেছে, পাচার হয়ে গেছে। সেখানে আপনি 3,500-4,000 কোটি টাকা দিতে পারবেন না বছরে, এটা কখনোই বিশ্বাসযোগ্য কথা না। শামীম ভাই, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।